শ্রোতা বন্ধুরা, এই যে বাদ্যযন্ত্রটি আপনারা শুনলেন, জানি এর সঙ্গে আপনারা পরিচিত। হ্যাঁ, হারমোনিকা। আর এই বাজনা শুনে অনেকে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে হারমোনিকা বাদক কে হতে পারেন। ঠিকই ধরেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মহিলা প্রফেশনাল হারমোনিকা প্লেয়ার, যিনি প্রথম সোলো অ্যালবাম ডকুমেন্টেশনে তৈরি করেছেন, ডক্টর ববিতা বসু। তিনি আজ আকাশবাণীর স্টুডিওতেই। তার আরও একটি যে পরিচয় আছে, তিনি একজন সুচিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট। নমস্কার দিদি। নমস্কার। আজকে তো আপনার সঙ্গে আড্ডা হবেই। তো শুরুতেই যেটা খুব জানতে ইচ্ছে করছে সেটা হলো যে এতটা সফল আপনি, জানি যে তার পেছনে নিষ্ঠা, পরিশ্রম, একাগ্রতা এগুলো তো থাকেই, কিন্তু একটা কথা যে পরিবার, সমাজ এসবেরও একটা বড় ভূমিকা থাকে। তাই ছোটবেলা, বেড়ে ওঠা, পড়াশুনো এগুলো নিয়ে যদি একটু ছোট করে বলেন আমাদের শ্রোতা বন্ধুদের। আমি যেটা প্রথমেই বলতে চাই যে আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে একটা গান বাজনার চল ছিল, আগাগোড়াই ছিল। তো সেই গান বাজনার পরিবেশেই আমার বেড়ে ওঠা। তো সেটা একটা আমাকে সাহায্য করেছে সুরের সাথে পরিচিত হওয়া, তালের সাথে, ছন্দের সাথে পরিচিত হওয়া। আর আমার স্কুলেরও অনেক অবদান আছে। আমি গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছি। আমার টিচার, শিক্ষক, শিক্ষিকা, যে কোনো কিছুতে তুমি একটা কিছুতে পারদর্শী হতে চাইলে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমি একা কিন্তু আমি নই। আমার পিছনে যে সাপোর্ট সিস্টেমটা আমি পেয়েছিলাম এবং যে আদর্শে বড় করে তোলা হয়েছিল আমাকে, আমি সেটা জানতাম যে যে কাজটাই করি, আমার মা যেটা, মানে মা আমার সবচাইতে বড় শিক্ষক এবং গুরু, তিনি আমাকে যেটা শিখিয়েছেন, তুমি যে কাজটি করবে, রান্নাটিও যদি করো, সেটা এমন করে করবে যেন 100 জনের মধ্যে একজন হতে পারো, লোকে যেন খেয়ে বলে যে আজকে তো একটু অন্যরকম কে করলো। যত্ন, পারসিভিয়ারেন্স এবং ফল তো মুহূর্তের মধ্যে আসে না। তার জন্য ধৈর্য রাখতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে, ফোকাস ঠিক রেখে এগিয়ে যাওয়া, পরিশ্রম। এইটা আমার শিক্ষক শিক্ষিকারাও শিখিয়েছেন, আমার পরিবারের থেকেও আমি গুরুজনদের কাছ থেকে শিখেছি। এবং আজকে আমি যে একটু আনন্দে আছি, গান বাজনা, আমার চিকিৎসা শাস্ত্র সবকিছু নিয়ে, তার পিছনে কিন্তু এনাদের অবদান অনেকটাই। এবং আমার দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, এদের তো বটেই। এরাও ভালোবাসেন বলেই না আমার এগিয়ে চলাটা সার্থক। একদম। তো আপনারা দিদি ক ভাই বোন? আমার একটি ভাই আছে। আচ্ছা। তো এই যে সাংগীতিক পরিবেশের কথা আপনি বলছিলেন, বেড়ে ওঠা বাড়িতে, তো সেখানে কি আপনার মা, বাবা বা ভাই তারাও কি এই সঙ্গীত জগতের কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমার মা কিন্তু কণ্ঠশিল্পী ছিলেন। যদিও পরিবারের চাপে ঠিক সেইভাবে উনি ক্যারিয়ারটা পার্সু করতে পারেননি, কিন্তু উনিও কিন্তু রেডিওতে গান করেছেন আর কি। আচ্ছা আচ্ছা। তো অচেনা ভদ্র ওনার নাম, এই আকাশবাণীতে। হ্যাঁ। তো যাই হোক, উনি আমাকে খুব ইনফ্লুয়েন্স করতেন এরকম কালচারাল সাইডটা, কারণ উনি বলতে পড়াশোনাটা নিশ্চয়ই জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু তার সাথে তোমার একটা অক্সিজেন, একটা ব্রিদিং স্পেস আলাদাভাবে থাকা দরকার। তো সেটা কি, সেটা তোমার ওপর। তুমি ছবি আঁকতে ভালোবাসো না, নাচতে ভালোবাসো না, গাইতে না, লিখতে ভালোবাসো, সেটা তোমার ব্যাপার। কিন্তু সেটা একটা করলে তুমি জীবনে দেখবে অনেক দুঃখ, কষ্ট, বেদনাকে ওভারকাম করার একটা শক্তি পাবে। তাই সেইটা মা সবসময় বলতেন। তো ছোটবেলায় তো অত বোঝা সম্ভব না, মানে এইগুলো কিন্তু দেখবে বলতে বলতে একটা ভিতরে কোথায় ইমবাইবড হয়ে যায়। একদমই একদমই। সেই হিসেবে এগিয়ে চলা এবং অনেস্টিটা যেন জীবনে সবসময় থাকে। আমি সেই জন্য, মানে কোনো শর্টকাট নেই জীবনের রাস্তায়, এটা সবসময় আমার টিচাররাও আমাকে শিখিয়েছেন, আমার মাও শিখিয়েছেন। আর বাবা কিন্তু বৃহৎ একটা পরিবারকে ফিনান্সিয়ালি নিয়ে চলতে হতো, বাবার কিন্তু বাইরের জগতে বেশি মনটা দিতে হতো। আচ্ছা। মাই আমাদের পিলার ছিলেন। বাবা কি করতেন? বাবার ব্যবসা ছিল তৎকালীন যুগে, এখন যে এন্টারপ্রেনিওর বলা হয়, ওনার 3টে কোম্পানি নিজের নামে ছিল, লাইটিং ফিটিংসের ওনার বিজনেস ছিল, এবং এন্টায়ার ওনারা 3 ভাই, পুরো পরিবারকে কিন্তু আমার বাবা দেখাশোনা করতেন। আচ্ছা। তাদের বিয়ে করা, তাদের পড়াশুনো, এভরিথিং। তো এই যে হারমোনিকা, মানে হারমোনিকাকেই আপনি বেছে নিয়েছেন একেবারে সন্তানের মতো বলতে গেলে, একদম এখন যা। তো সেটার শুরুটা কবে থেকে আর কি? দেখো, আমি বলি, আমার গান কিন্তু শেখা শুরু করি আমি গীতবিতানে। রবীন্দ্রসঙ্গীতের আমি স্টুডেন্ট ছিলাম, আর বাড়িতে গানের চর্চা তো ছিলই। এগুলো নিয়েই আমার সুরের সাথে পরিচয়। এবার
আমার একটা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ ছিল, কারণ আমার মামা মামাতো ভাই গিটার বাজাতেন, আমার জ্যাঠতুতো ভাইরা তবলা বাজাতো, ওদের দেখে আমি একটু ইমপ্রেসড থাকতাম সবসময়। কারণ আমি তো ছোট ছিলাম, গানে যে পারফেকশনটা কণ্ঠশিল্পে আনা, তার জন্য অনেক পরিশ্রম দরকার হয়। এবং ছোটবেলাতেই আমার মনে হতো যে আমার মনে যে গানটা আছে, সুরটা আছে, আমি বোধহয় গলায় সেটা ঠিক মতো আনতে পাচ্ছি না, এটা আমার মনে হতো। তখন মনে হতো একটা বাদ্যযন্ত্র যেটা আমি দেখতে পাচ্ছি সেটাকে বোধহয় কন্ট্রোল করা আরো অনেক সুবিধা হবে। এটা ছোট বাচ্চার একটা মেন্টালিটি, অনুভূতি। হ্যাঁ হ্যাঁ, এটা যে অ্যাকচুয়ালি সত্যি সেটা আমি বলছি না, কিন্তু সেটা আমার মনে হতো। তাই জন্য আমি সবসময় একটা লুক আউটে ছিলাম, একটা বাদ্যযন্ত্র যদি আমার হাতে এসে পড়ে কখনো। কিন্তু তখনকার সামাজিক পরিস্থিতিতে মেয়েরা গান করবে, ছেলেরা বাজাবে, এটা একটা ডিকটাম ছিল। কিন্তু মানে তখন সেই আর্লি 70s লেট 60s এই জায়গাটা যদি তুমি ধরো, তো সেই জন্য আমার হাতে কোনো বাদ্যযন্ত্র নেই, গীতবিতানে যাচ্ছে, গলায় সুর তো আমরা দেখতে পাচ্ছি আছে, এটা চর্চা করলে আরো বাড়বে, কেন এটাই হবে। আসেনি কিছু বাদ্যযন্ত্র, যদি আসতো তাহলে আমি সেটাই করতাম। কিন্তু আমার বাবা ওই মুম্বাইতে তার বিজনেসের ব্যাপারে যেতে হতো তখনকার দিনে, বম্বে, ওই ফেরত আসার সময় একটা খেলনা হারমোনিকা একবার আমার জন্য নিয়ে এসেছিল। কি ভেবে এনেছিলেন আমি জানি না, এনেছিলেন। তখন আমার ভাইও ছোট্ট, আমার তখন কত বয়স হবে, বছর 8-9 মতো হবে আর কি। হ্যাঁ, এনে তারপরে আমার হাতে দিয়েছিলেন। তো সেইটাই একটু ফু ফা দিতে দিতে, যেহেতু সুর জ্ঞান একটু আধটু ইমবাইবড হয়েছে ভেতরে, আমি আমাদের ন্যাশনাল সং দিয়ে শুরু করেছিলাম, আমার প্রথম বাজানো। তো এইটা আমার শুরু, মানে পুরো নিজে নিজে যা আমি গানের স্কুলে শিখতাম সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতাম হারমোনিকাতে। তো এই যে শুরু, তারপরে সেখান থেকে আজকের জায়গায় পৌঁছানো, সেই জার্নিটা একটু বলুন। সেই জার্নিটা হচ্ছে, তখন জানো তো, যে হারমোনিকাটা আমাকে এনে দিয়েছিল তাতে সব গান হতো না, মানে ক্রোম্যাটিক স্বরগুলো তাতে, নোটসগুলো তাতে আসতো না। কাজেই ওই ক্রোম্যাটিক নোটস যেখানে কোমল স্বর নোটস যেখানে আছে, সেগুলো আমি পারতাম না, ওগুলো বাদ দিয়ে আমার বড় বাজে লাগতো সেটা বাজাতে। মানে শুদ্ধ কোমলের মধ্যে কোমলটা আসতো না। আমি জিজ্ঞাসাবাদ করে সকলকে জানতে পারি যে ক্রোম্যাটিক হারমোনিকা পাওয়া যায় যেটাতে সব গান বাজানো যাবে। সেটা কত বছর পর? সেইটা ধরো তখন আমি 12-13 বছর বয়সে। হ্যাঁ, তো তখন আমি বাবাকে খুব বায়না ধরি যে আমাকে একটা ক্রোম্যাটিক কিনে দাও। মানে আমার স্কুলের যদি কোনো প্রোগ্রাম হতো, আমাকে বাজাতে হতো, এমন গান চুজ করতে হতো যাতে ক্রোম্যাটিক নোটস নেই, না হলে আমি তো বাজাতে পারবো না। এরকম একবার দুবারই বাজিয়েছি স্কুলে। তো যাই হোক, তখন আমি বাবাকে বলি একটা ক্রোম্যাটিক আমাকে কিনে দেবে? তো বাবা তখন বললেন যে হ্যাঁ নিশ্চয়ই দেবো, তুমি ভালো রেজাল্ট করো তারপরে দেবো। তো যাই হোক, হায়ার সেকেন্ডারিতে আমার টার্গেট সেট করে দেওয়া হলো যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা, তো আমি বাবা মা সবাই, আর মা বলতেন বাবা যা বলবে তাই, কিনে টিনে দেওয়ার ব্যাপারে। তো আমি তখন কি হলো জানি না, ওপর ডেস্টিনি। আমি বলছি না আমি ভীষণ পরিশ্রম করে পড়াশুনো করেছি, আমি একদম দারুণ ডিলিজেন্টলি ওটার জন্য, তা না, কিন্তু আমি স্বাভাবিকভাবেই পড়েছি, ফাঁকি দিইনি, অনেস্টলি পড়েছি। তাতে আমার মানে জয়েন্ট এন্ট্রান্সে তখন কম্বাইন্ড টেস্ট দেওয়া যেত, আমি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই ক্লিয়ার করি। আচ্ছা, তখন বাবা খুশি হয়ে নেপাল বেড়াতে নিয়ে যান আমাদের, কাঠমান্ডু। ওখান থেকে আমার প্রথম ক্রোম্যাটিক হারমোনিকা কেনা, এবং আমাকে খুব মানে স্টেজ পারফরমেন্সের যে এক্সপোজার, অসম্ভবভাবে আমাকে কলেজের আমার বন্ধুরা হেল্প করেছিল। এবং হ্যাঁ, কোনো প্রোগ্রাম এনআরএস মেডিকেল কলেজ এবং আশেপাশে যেখানে যা হচ্ছে, একটা হারমোনিকা ববিতা না থাকলে সেটা কমপ্লিট হতো না। আচ্ছা, আপনার পড়াশোনা কি এনআরএস থেকে? আমার এনআরএস থেকে মেডিকেল পড়া, আমি এমবিবিএস এনআরএস থেকে করেছি, পোস্ট গ্রাজুয়েশন এসএসকেএম আইপিজিএমইআর, যেটা পিজি হাসপাতাল বলা হয়, সেখান থেকে আমি অ্যানাস্থেসিয়াতে পোস্ট গ্রাজুয়েশন করেছি। তো তারপরে? হ্যাঁ, তারপরে আমার কিন্তু একটু আর্লি বিয়ে হয়ে যায়, ইন্টার্নশিপে আমার বিয়ে হয়ে যায়। তো ভগবানের এমনই মানে ডেস্টিনি আটকানো যায় না, যেটা বলি। যে বাড়িতে এসে পড়লাম সে বাড়িও গান বাজনার বাড়ি। আমার শাশুড়ি মার নিজস্ব দল ছিল, উনি খুব গান বাজনা করতেন। তো সেইখানেও আমার গান বাজনা চর্চার কোনো ত্রুটি হয়নি আর কি। এবং উনি তখন আমাকে বললেন কিবোর্ডটাও তুমি শেখো, এর সাথে সাথে একে আরো এনরিচ করতে হলে। আর সত্যি কথা কি, হারমোনিকাতে তো সেইভাবে পড়াশুনো করে হারমোনিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু হয়নি এর আগে কখনো। আচ্ছা, এই যে শাশুড়ি মা যে বললেন যে কিবোর্ড আপনাকে বাজাতে হবে, মানে কি মাউথ অর্গানের সময় কিবোর্ড নাকি আলাদাভাবে? সেখানে একটা আমার শাশুড়ি মায়েরও অনেক প্রোগ্রাম, ওনার অনেক ক্লাব ইত্যাদিতে পরিচিতি ছিল, যেখানে আমার ডাক আসছে, তখন আমি বাজাতে শুরু করেছি। উনি বললেন যে না, গ্রামাটিক্যালি তোমাকে একদম
পারফেক্ট হতে হবে। আচ্ছা, তার জন্য তোমার কর্ডিংস, কিবোর্ড, রিদম, নানান রকম কম্পোজিশনের এগুলো তোমাকে শাশুড়ি মা বললেন। হ্যাঁ, উনি বললেন। তখন উনি যে গুরুকে নিয়ে এলেন, শাশুড়ি মা নিয়ে এলেন রানা দত্ত। আচ্ছা, তার কাছে আমি যখন পড়লাম তখন আমার মনে হলো সত্যি এতদিন আমি কূপমণ্ডুকই ছিলাম, এখন আমি সমুদ্রের নিশানা পেলাম। উনি আমাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছেন, ইমপ্রেস করেছেন, এবং উনি বলে না যে ছাত্রের মধ্যে যদি কোনো গুরু ট্যালেন্ট খুঁজে বার করতে পারেন এবং সেটা বার করার চেষ্টা করেন, মানে উনি ভগবান হয়ে আমার মাথায় হাত রেখেছিলেন আর কি বলা যেতে পারে। তারপরে উনি আমাকে একদিন ওয়ান ফাইন মর্নিং কিবোর্ডের সাথে হারমোনিকা, আমি একসাথে কর্ডিং করছি, রিদম করছি, আর এক হাতে হারমোনিকা বাজাচ্ছি। মানে আপনি নিজে থেকে এটা করছি। উনি বললেন করো না, উনি বলাতে আমি পারবো সেটা ভাবিনি। আমি করতে শুরু করলাম। উনি তো চারিদিক থেকে আমার শ্বশুরবাড়িতে সবাইকে ডেকে এনে, দেখুন এটা এরকম আজব কাণ্ড আপনারা কোনোদিন দেখেছেন? পুরো কিবোর্ড আর হারমোনিকা, তার মিউজিকও আমি বাজাচ্ছি, এভরিথিং, মানে টোটাল প্রেজেন্টেশন সেটা সম্ভব এরকম ভাবে। তারপরে আমার এইভাবে অনেক প্রোগ্রাম যেই হলো, কি করে জানি না, একটি স্বনামধন্য মিউজিক কোম্পানি তারা খোঁজ পেল, অ্যালবামও বার করলো। ওটা বললো আমরা এই জিনিসটা তো শুধু অডিওতে করে হবে না, তাহলে ভাববে লোকে করে মিক্সিং টিক্সিং করে ইত্যাদি করা হচ্ছে। উনি ওটা ভিডিও অ্যালবাম বার করলেন। হ্যাঁ, কনফ্লুয়েন্স নাম তার, ওরা করলেন, এবং সেটা ডকুমেন্টেড হয়ে রইল যে এরকম একজন করেছে। কিবোর্ড আর হারমোনিকা একসঙ্গে বাজানোর সেটা দেখাবার শোনার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে, আমি জানি। হ্যাঁ, কিন্তু এখন হারমোনিকাটাই আপনি এনেছেন। তো যদি একটুখানি দুকলি যে কোনো গান আপনি যদি আমাদের শ্রোতা বন্ধুদের শোনান আর কি। নিশ্চয়ই আমি শোনাবো। আমি এটা আজকের এই মুহূর্ত, এই ক্ষণটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভীষণভাবেই আমি মানে কি বলবো, যেটা বলতে চাই যে আমি অভিভূত আজকে তোমরা এরকম একটা ঐতিহ্যমণ্ডিত জায়গায় আমাকে ডেকেছো প্রেজেন্টেশনের জন্যে, এবং শ্রোতা বন্ধুদের কাছেও আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তারাও আমার গান যে ভালোবেসে বাজনা শোনেন সেই কারণে। তো আমি বলতে চাই আমি একজন তুচ্ছ নারী, আমি কি আর এমন করেছি, আমি শেখার চেষ্টা করছি সারা জীবন ধরে। তো আমি যে সামান্য একজন নারী এবং শুধু সুরের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছতে চাই, সেটা রবীন্দ্রনাথের সুরে আমি একটু দু লাইন বাজিয়ে শোনাতে চাই আপনাদের। বেশ বেশ। বাহ, শ্রোতা বন্ধুরাও বোধহয় মোহিত হয়ে গেছেন আপনার। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই আপনার অসংখ্য অ্যালবাম রয়েছে, সেগুলো ইচ্ছে করলেই শ্রোতা বন্ধুরা শুনবেন, এবং জানি অনেকেই শোনেন। তো এ প্রসঙ্গেই বলি আর কি, মানে হারমোনিকাকে আপনি কিন্তু অসম্ভব জনপ্রিয় করেছেন। তো এই যে নতুনভাবে, মানে আপনি নতুনভাবে হারমোনিকা নিয়ে এই যেটা বললেন, মানে হারমোনিকার সঙ্গে কিবোর্ড একসঙ্গে বাজানো, যেটা শুরু হলো আপনার হাত ধরে, এছাড়া নতুন কোনো কাজ করেছেন আপনি যার জন্য এতটা জনপ্রিয় হয়েছেন? এটা আমার সৌভাগ্য যে লোকে আমাকে ভালোবেসে আমার সুর শোনেন, এবং কেউ কেউ ইমপ্রেসড হয়ে, ইনফ্লুয়েন্সড হয়ে শিখতেও চান। এটা আমার সৌভাগ্য বলে আমি মনে করি, ওপরওয়ালার আশীর্বাদ বলে মনে করি। আমার আগে মিলন গুপ্ত স্যার বাজিয়ে গেছেন, তিনি অসম্ভব জনপ্রিয় করেছিলেন। তারপরে একটা ফাঁকা ভেকেন্ট জায়গা গেছিল, তারপর আমি বাজাতে শুরু করলাম যখন, ন্যাচারালি নানান রকম গান সিলেক্ট করে সেগুলো হারমোনিকাতে বাজানো হতো। তখন আমার মনে হলো এটা তো আগেও হতো, এখনো হতো, আমি নতুন কি করতে পারি যাতে নতুন জেনারেশন একটা নতুন উদ্দীপনা নিয়ে এগোতে পারে, আমাকে নতুন কিছু করতে হবে। তো সেই হিসেবে আমি যেটা শুরু করলাম,
ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক একটা ট্যাবু ছিল যে আমাদের হারমোনিকা যেহেতু একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, এতে ইস্টার্ন ক্লাসিক্যাল বাজানো যাবে না। আমি কিন্তু প্রথম ইস্টার্ন ক্লাসিক্যাল শুধু ডিজিটাল মাধ্যমে নয়, আমি অন স্টেজ সওয়াল জবাব অব্দি করেছি। রাগ মারু বেহাগ দিয়ে আমার শুরু হয় যাত্রা চলা, আমি করেছি। সেটার পরে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু ইস্টার্ন ক্লাসিক্যাল বাজাতে এগিয়ে এসেছে। এটাতে আমি ভীষণ আনন্দিত যে ইস্টার্ন ক্লাসিক্যাল আমি ফার্স্ট তৈরি করেছি। আমার অনেক এক্সপেরিমেন্টাল কাজ সমাজ মাধ্যমে দেওয়া আছে। সেখানে একটি গান আমার বাজানো ডেসপ্যাসিটো, সেখানে আমি কোনো রিদম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করিনি। ফেলে দেওয়া জিনিসপত্র যেমন কাঁচের টুকরো, চাবির রিং, মোড়ানো খবরের কাগজ, জ্যারিকেন, এই সব দিয়ে আমি রিদমটা করেছি। এবং এটার বহু বছর পরে ঠিক এই টেকনিকে বাংলাদেশে কিন্তু একটি সিনেমাতে একটা গান অনেক জনপ্রিয় হয়েছে, তাতে কিন্তু এই টেকনিকটা ইউজড হয়েছে। আচ্ছা, যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন আর কি এই যে জিনিসগুলো দিয়ে, সেগুলো তো নিশ্চয়ই আপনার টিমে যারা রয়েছে। আমার টিম, এবং আমি প্রথম যে নাকি এই ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা অর্কেস্ট্রেশন গ্রুপ ব্যান্ড তৈরি করেছি, যারা পৃথিবীর নানা প্রান্তে বাজিয়েছে। আমরা গেছি, মানে আমার নিজস্ব ব্যান্ড আছে, হারমোনাইজার। হ্যাঁ, আমি কিন্তু প্রথম করেছি সিম্ফনি অর্কেস্ট্রেশন অন হারমোনিকা, সমাজ মাধ্যমে দেওয়া আছে এবং বিদেশেও সেটা ভীষণভাবে জনপ্রিয়। একটা ক্যারল বাজানো আছে আমার। হ্যাঁ, সিম্ফনি অর্কেস্ট্রেশন মানে হারমোনিকা অনেকে মিলে কোরাসে বাজাচ্ছে, এটা হয়েছে। কিন্তু সিম্ফনি অর্কেস্ট্রেশন, সেই জন্যই যে আমার মা গোড়াতে বলে গেছিলেন যে কম্পোজিশন শিখতে হবে, তোমার গ্রামার শিখতে হবে। গ্রামার ভালো করে, মিউজিক্যাল গ্রামার যদি ঠিক করে না জানা যায় তাহলে কিন্তু এই ডিফিকাল্ট কাজগুলো করা যাবে না। সেই জন্যে শুধু 2-4টে কলি গানের লাইন বাজালাম সেইটা করলে কিন্তু হবে না। সিম্ফনি অর্কেস্ট্রেশন আমি প্রথম করেছি। হারমোনিকা এবার আমাকে যখন নিয়ে যায় আমাদের ব্যান্ডকে, অন্তত ঘন্টা দেড়েকের প্রোগ্রাম হয়, তখন আমি কি করতে পারি? আমি 1.5 ঘন্টা ধরে যদি একটা একটা করে গান বাজাই, লোকে শুনবে কেন? আমার তো অডিয়েন্সের কথাটাও ভাবতে হবে। কিন্তু সেটা আগে হতো, আগে তাই হতো। 1.5 ঘন্টা ধরে কেউ কখনো বাজাতেও বলে আমার মনে হয় না। ওই ইন্টারমিশনে মানে দুটো বড় আর্টিস্ট আসবে, মাঝখানে 3-4টে বাজিয়ে দাও, এরকম একটা ব্যাপার হতো। আমি 1.5 ঘন্টার প্রোগ্রাম করেছি। কিভাবে করতে হবে, তাহলে অ্যাট্রাকটিভ কি করে করবো? আমি প্রথম হারমোনিকা নিয়ে আমার ব্যান্ডকে নিয়ে ড্রামা ইন্ট্রোডিউস করেছি অন স্টেজ, উইথ লাইট টাইট এভরিথিং। হ্যাঁ, স্টোরি টেলিং এবং এফেক্ট সাউন্ড। হারমোনিকা দিয়ে ট্রেন চলে যাচ্ছে, হ্যাঁ, হারমোনিকা দিয়ে বেড়াল কাঁদছে। আমার সহজ পাঠ মহাজাতি সদনে করা আছে, সহজ পাঠ, সেটা একজন বিখ্যাত নৃত্যশিল্পী, উনি আবার ওইটাকে মানে আমার কল শো করে আবার ওটা আমার করতে হয়েছিল। আমি চণ্ডালিকা করেছি হারমোনিকা নিয়ে। তারপরে তোমার রবীন্দ্রনাথের অনেক কাব্যনাট্য, বীরপুরুষ থেকে শুরু করে অনেক কিছু আমি মানে ড্রামাটাইজ করে হারমোনিকা দিয়ে এটা আমি করেছি। ফিউশন মিউজিক মেডলে হারমোনিকাতে এর আগে কেউ করেনি, আমি কিন্তু ইন্ট্রোডিউস করেছি। সেটা এখন ভালো করেই হচ্ছে, মেডলে এবং ফিউশন। ওয়েস্টার্ন ইস্টার্ন এই ফিউশনের কথাই তো আপনি বলছেন। তো সেখানে এরকম কোনো সুযোগ হয়েছে যে বিদেশের কোনো শিল্পীর সঙ্গে আপনার মানে পারফর্ম করা আর কি? হয়েছে। সেটা হচ্ছে ইটালি থেকে একজন প্রফেশনাল সিঙ্গার সোফিয়া, ও যোগাযোগ করেছিল একসাথে কিছু করতে চাই। তখন কোভিড চলছে, সেই সময় আমরা বেলাচিও খুব তখন জনপ্রিয় হয়েছিল। ও বেলাচিওটা গেয়েছিল, আর তার মাঝে মাঝে মিউজিক্যাল পার্টটা আমি ইস্টার্ন ক্লাসিক্যাল বাজিয়েছিলাম, আছে সমাজ মাধ্যমে দেওয়া আছে। তারপরে ও এত ইমপ্রেসড হয়েছিল যে ও আমাকে ইটালিতে চার্চের অর্গানাইজেশন থেকে একটা কল হয়েছিল যে ওখানে বাজাতে যাওয়া উইথ মাই ব্যান্ড। আনফর্চুনেটলি সেটা আমি আর মেটেরিয়ালাইজ করতে পারিনি, কারণ কোভিডের তখন রেস্ট্রিকশনস গুলো শুরু হয়ে গেছিল। এবং নিউ ইয়র্কের একজন প্রফেশনাল মিউজিশিয়ান, উনিও কিন্তু ভীষণভাবে আমাদের এই কাজগুলোকে পছন্দ করেন। আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশে কিন্তু আমরা ইনভাইটেড হয়েছিলাম। বাংলাদেশ সরকার সেটা আমাদের ইনভাইট করেছিলেন ওদের বিজয় দিবসে শিল্পকলা একাডেমিতে 1,500 অডিয়েন্সের সামনে, এবং সমস্ত বিজয় দিবসের গান আমি বাজিয়েছিলাম। 40 মিনিটের প্রোগ্রাম ছিল এবং সবাই এত অভিভূত হয়েছিল, বলেছিল পরের বার এই দিদিকেই আনতে হবে। সেটা কবে? সেটা হয়েছিল আমি 2016 সালের 16ই ডিসেম্বর, বিজয় দিবসে। হ্যাঁ, হয়ে যাওয়ার পরের দিন বাংলাদেশ রেডিও আমাকে ডেকে নিয়ে ইন্টারভিউ করেছিলেন। তো এইগুলো আমার ভীষণ প্রাপ্তি, মানে লোকের ভালোবাসা এবং এই যে এটাকে একটা স্বীকৃতি দেওয়া যে তুমি এগুলো পেলে মনে হয় কি আমি ঠিক পথেই এগোচ্ছি। একদমই দিদি। তো শেখানো সেটাও তো করছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার ছাত্রদের মধ্যে একজন আছেন গৌরব দাস, সে তো ভালোই নাম করেছে, এবং ছোট ছোট বাচ্চা যারা তার শিখছে অসাধারণ ট্যালেন্টেড, তারা আত্রেয়, আমি আশা করি সেও একদিন বড় কিছু হবে। শাওন, এরা খুব ভালো কাজ করছে, এদেরও আবার অনেক স্টুডেন্ট হয়েছে। এগুলো আমার কাছে বিরাট পাওনা যে এভাবেই তো এগিয়ে যাবে পরের জেনারেশনের মাধ্যমে।
যেহেতু দিদি আপনি একজন চিকিৎসকও, তো সেই জন্য এই প্রশ্নটা খুব করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে মাউথ অর্গান মানে এই হারমোনিকাকে, যেটা সবাই সাধারণত বলে আর কি, এইভাবে পরিচিত, মুখে বাজানো হচ্ছে এবং সেখানে শ্বাসের ব্যবহার করা হচ্ছে। তো ধরুন অ্যাস্থমা যদি কারোর থাকে, সে বা তিনি কি এই হারমোনিকা বাজাতে পারবেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে হ্যাঁ নিশ্চয়ই লাংসের কোনো প্রবলেম থাকলে তার কি বাজানো উচিত? আমি বলবো যে অ্যাস্থমা বা ব্রিদিং ট্রাবল যেখানে, সেখানে এটা তো একটা ব্রিদিং এক্সারসাইজ হিসেবে কাজ করবে, কারণ এখানে আপনি শ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোই হচ্ছে, যেটা তো লাংয়ের এফিসিয়েন্সি আরো বাড়িয়ে দেওয়ার কথা, 1 নম্বর। 2 নম্বর কথা, কিছু কিছু অসুখ আছে যেগুলোতে হয়তো একটা ইনহিবিশন থাকতে পারে, যেমন এমফাইসিমা লাংস যদি থাকে, সেটা একটা টেকনিক্যাল মেডিকেল টার্ম, সেটা হয়তো বোঝাতে গেলে অনেকটা বলতে হবে, আমি বলছি না। কিছু কিছু জায়গায় কিন্তু বাজানোটা একটু নিষেধ থাকতে পারে। কাজেই যাদের সিভিয়ার কোনো চেস্টের প্রবলেম বা লাংয়ের কোনো প্রবলেম আছে, আমি তাদের অ্যাডভাইস করব তোমরা প্লিজ ডাক্তারের একটা ওপিনিয়ন নিয়ে তারপর বাজাও। কিন্তু ছোটখাটো অ্যাজমা বা রেসপিরেটরি ডিস্ট্রেস আমার মনে হয় এটা মানে খুব ভালো থেরাপিউটিক কাজ করবে। বেশ বেশ, এবার জিজ্ঞেস করেই ফেলি আপনাকে, আর কি কোনো ইচ্ছা আছে আপনার ভবিষ্যতে হারমোনিকা নিয়ে? হ্যাঁ নিশ্চয়ই, আমি অলরেডি কিছু কিছু সিনেমায় বাজিয়েছি, জিঙ্গলসে বাজিয়েছি, এগুলো আমার নিজস্ব কম্পোজিশন, এবং কিছু শর্ট ফিল্মসেও বাজিয়েছি। এবং আমি খুব এনকারেজ করি শর্ট ফিল্মে, মানে খুব ইয়াং ছোট ছোট ছেলেরা যখন এসে বলে দিদি তোমার একটু বাজিয়ে দেবে, দিদি আমি এটা তোমার ব্যবহার করতে পারি, আমার সেটা খুব ভালো লাগে। তার কারণ কি, সত্যি এদের মাধ্যমেই তো আমরা বেঁচে থাকবো ভবিষ্যতে, তাই না? আর এরা উৎসাহ নিয়ে আমার এত ভালোবাসার যন্ত্রটার কথা ভাবছে, এটাই তো আমার কাছে বিরাট ব্যাপার। এবং আমার ভবিষ্যতে নিশ্চয়ই ইচ্ছা আছে যে একজন হারমোনিকা প্লেয়ার একজন খুব বড় কম্পোজার হোক। একজন বড় কম্পোজার হবে তবেই না সে তার এর অ্যাপ্লিকেশনটা নানা জায়গায় করতে পারবে। যেমন আমি বলছি আর.ডি. বর্মন খুব ভালো হারমোনিকা প্লেয়িং জানতেন উনি। হ্যাঁ, এবার উনি যখন একজন মিউজিক ডিরেক্টর হলেন, দেখবেন এস.ডি. বর্মনও অনেক গানে হারমোনিকার অ্যাপ্লিকেশন করেছেন না? তো সেইগুলো কম্পোজার যদি না আসে, ডিরেক্টর যদি মিউজিক্যাল না আসে, তাহলে এর অ্যাপ্লিকেশনটা হবে কি করে? ইভেন আমি সিনেমাতে এর অ্যাপ্লিকেশন নিয়ে অবধি ভেবে রেখেছি। কাজেই এগুলো আমার ভবিষ্যতের স্বপ্ন আছে। ঈশ্বর যদি চান, আমার শ্রোতা বন্ধুরা যদি এরকমভাবেই আমাকে সহায়তা করে যান, তাহলে আশা করি আমি ফুলফিল করতে পারবো এবং তাদের হতাশ হতে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বেশ, শেষে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে আর কি। আমার মনে হয় যে আমার শ্রোতা বন্ধুদেরও এটা জানতে ইচ্ছে করছে, খুব তাদেরও কৌতূহল যে আপনি একদিকে একজন স্বনামধন্য ডাক্তার, অ্যানাস্থেসিওলজিস্ট, তারপরে জনপ্রিয় হারমোনিকা বাদক, স্বদেশে বিদেশে পারফর্ম করছেন, আপনার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, শেখাচ্ছেন, বাড়িতে সেট আপ রয়েছে, সেখানে ফুল টিম নিয়ে প্র্যাকটিস করছেন। কি করে পারছেন দিদি এত কিছু সামলাতে? আপনি টাইম ম্যানেজমেন্টের কথাটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, একদমই। আমি মনে করি কি, আমরা টাইম জীবনে যতটা না ব্যবহার করি, মানে ঠিকভাবে ইউটিলাইজ করি, তার থেকে নষ্ট করি অনেক বেশি। তো সেই জন্যে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি এই নিবেদন রাখবো যে আপনারা একটা লিস্ট করুন যে সারাদিনে কতটা সময় আপনারা নষ্ট করেন। সেই নষ্ট করা সময়গুলো যদি কাজে লাগাতে পারেন, আপনারা কতটা ক্রিয়েটিভ হতে পারেন, আপনাদের ক্রিয়েশনস আরো কত বাড়তে পারে। এইটা আমার তো ছোটবেলা থেকে আমি জানি যে আমি খুব ভালো লার্নার, সবার কাছ থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। তো এইটাই আমি সকল, আর মেয়েদের বিশেষ করে নারী যারা আছেন এবং যারা ছোট ছোট মেয়েরা বড় হচ্ছে, তারা ভীষণ স্মার্ট, তারা ভীষণ ফোকাসড, তারা ভীষণ ইন্টেলিজেন্ট। আমি তাদের কাছে বলবো, দেখো আমি যেমন একটা পুরুষ শাসিত ওয়ার্ল্ডে ঢুকেছি, কিন্তু হারমোনিকাটা পুরুষের করায়ত্ত ছিল, সেখানে আমাকে কেউ সহজে তো জায়গা ছেড়ে দেয়নি, আমাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক কিছু উপেক্ষা করতে হয়েছে এবং নিজের ফোকাসে। এটাই আমি বলতে চাই যে দেখো, বাধা কিন্তু চারিদিক থেকে আসবে, কিন্তু মনে করতে হবে যে কোনো বাধাটাই বাধা নয়, আমার ডেস্টিনি আমাকেই পৌঁছতে হবে অ্যাট এনি কস্ট, প্রোভাইডেড আমি আশেপাশের কারুর কোনো ক্ষতি না করে, সৎ পথে থেকে সমাজ এবং সমাজ ব্যবস্থা কারুর কোনো ক্ষতি না করে আমার ডেস্টিনিতে পৌঁছতে চেষ্টা করতেই হবে। এবং আমি হতে পারে যে সবসময় পৌঁছানো গেল না, কিন্তু টার্গেটটা রাখতে হবে, চেষ্টাটাই বড় কথা। যেন শেষ নিঃশ্বাসটা ফেলার আগে আমি বলতে পারি যে আমি আমার নিজের কাছে আমি সৎ ছিলাম, আমি সৎভাবে চেষ্টা করেছি, লক্ষ্যটা স্থির রেখে। একদমই। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, এতক্ষণ ধরে আপনি আপনার সম্পর্কে বললেন। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা অনুপ্রাণিত হবেন। শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে যার কথা শুনছিলেন তিনি হলেন দক্ষিণ এশিয়ার মধ্যে
প্রথম মহিলা প্রফেশনাল হারমোনিকা প্লেয়ার, যিনি প্রথম সোলো অ্যালবাম ডকুমেন্টেশনও তৈরি করেছেন, ডক্টর ববিতা বসু। আর সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুরে সুরে থাকবেন, আনন্দে থাকবেন। দিদি, আপনার হারমোনিকা সুরে সুরেই বিদায় নেব, তো আপনি নিশ্চয়ই এই আবদারটুকু রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বাজিয়ে শোনাচ্ছি। অনেক ধন্যবাদ আবারও।